নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন 26-এ তিনি আর ফিরবেন না। তাই তার বক্তব্য আজকে তৃণমূল কর্মীদের প্রত্যেকের মন ভেঙে দেবে এবং বিজেপি কর্মীদের আরও উৎসাহিত করবে। এবং তার সঙ্গে সঙ্গে আপনি অর্থাৎ সাধারণ মানুষ যিনি এই মুহূর্তে দেখছেন, আপনারা মনের মধ্যে এসে যাবে সেই সুদিনের কথা যে সুদিনের অপেক্ষায় আপনি আছেন। অর্থাৎ আপনার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে, দুরাচার, অনাচার, তারপর ভ্রষ্টাচার এগুলো শেষ হবে এবং তোষণবাদের নাম করে জঙ্গিবাদকে পোষণ করা বন্ধ হয়ে যাবে। কেন বলছি, চলুন শুরু করা যাক সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এর ইলেকশন দেখতে দেখতে এসে যাবে। এরই মধ্যে 2025-এর মধ্যেই নভেম্বরে আপনারা জানেন বিহারের নির্বাচন আছে। আর বিহারের নির্বাচনের আগে সবচেয়ে বেশি যেটা গোটা দেশ জুড়ে মানুষ দেখেছে সেটা হচ্ছে এসআইআরে বিহারে প্রায় 60 লাখ লোকের নাম বাদ গেছে। আর তার ফলে কিন্তু কার্যত ওই চিত্র দেখে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে কি হতে পারে। তাই তিনি ঘাবড়ে গেছেন। তার ঘাবড়ে যাওয়াটা আমরা জানতাম যে তিনি বারবার বলছেন, ঘাবড়ে গেছেন, তিনি বোঝা যাচ্ছে। কিন্তু তিনি আজকে নবান্নে বসে যে কথাগুলো বললেন না, কার্যত পরিষ্কার হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঘাবড়ে গেছেন। দেখুন, আমি সবসময় যুক্তি দিয়ে কথা বলি, তাই তো? তা আজকে আগে আপনি শুনে নিন, নবান্নে বসে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সুপ্রিমো, যিনি ভাবেন এই রাজ্যে তার ক্ষমতা আরও থাকবে, আর তৃণমূলে যে সমস্ত তোলাবাজরা আছে তারা ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যাবেই না। কিন্তু তার বক্তব্য কি বলছে শুনুন। নাম করে ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে? যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, সামনে কালী পুজো, দুর্গা পুজো, ছট ফেস্টিভ্যাল আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জলে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলআরওদের ডেকে সম্পূর্ণভাবে চেক করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। বিহারে করতে পেরেছিলেন তার কারণ আমার বিজেপি গভর্নমেন্ট আছে, রাহুল গান্ধীর গভর্নমেন্ট বিহার পার্টি অফিস থেকে আর বিহারের এজেন্সি যা তৈরি করে দিয়েছিল সেটা করছে। কিন্তু বাংলা সামথিং ডিফারেন্ট। বাংলায় ডিফারেন্ট কমিউনিটি পিপুল অনেক আছেন, হিন্দু আছেন, মুসলিম আছেন, শিখ আছে, ইসাই আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আদার কমিউনিটিও আছে। রাজবংশীদের কাছে আগে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, সংখ্যালঘুদের কাছে আছে পাঠানো হয়েছে, পরিযায়ী শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। আর এসআইআর শুরু করবার আগেই ওটা তো ফিল্ড সার্ভে নয়, ওটা হচ্ছে শো, মানুষের কাছে যাওয়া নয়, কয়েকজন অফিসারকে ডেকে মিটিং করা, থ্রেট করা। স্টেট গভর্নমেন্টকে টোটাল বাদ দিয়ে ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়। কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিয়াক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারকে থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত এবং এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। শুনলেন, তিনি কার্যত কাগজ ফাগজ তুলে সমস্ত লোকের কাছে মানে বাংলার মানুষের কাছে বোঝানোর চেষ্টা করলেন নবান্নে বসে যে এই রাজ্যে যদি এসআইআর হয় তাহলে কি হবে। তিনি বোঝানোর চেষ্টা করলেন এসআইআর করে কি হবে। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে এই রাজ্যে যিনি নির্বাচন কমিশনার আছেন তিনি কার্যত বেড়ে মোকচ্ছেন, মানে পাকা মোকচ্ছেন বা বেড়ে খেলছেন বা বেশি খেলে ফেলছেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আজকে শুভেন্দু অধিকারী মানে এই রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু এই রাজ্যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে সেই কমিশনের অফিসে গেছেন, কলকাতা স্থিত অফিসে, এবং সেখানে গিয়ে তারা তাদের যে বিধায়ক আছে তাদের নিয়ে গেছেন এবং সেখানে গিয়ে তারা একটা ডেপুটেশন দিয়েছেন, তারপর সাংবাদিক সম্মেলনও করেছেন।
শুভেন্দু অধিকারী কী বলেছেন সেটা তো আপনারা শুনেছেন, কিন্তু আমি যে কথা বলছি সেটা ভালো করে শুনুন। সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন এবং এরপরে যে বক্তব্যগুলো তিনি রেখেছেন না, তার ছত্রে ছত্রে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভয় পাওয়ার চিত্র। তিনি বুঝে গেছেন যে এই রাজ্যে যদি এসআইআর হয় তাহলে তাহলে তার আর এই দল মানে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। আপনি যদি হিসাব করে দেখেন না 2021-এর ইলেকশনে কত বেশি ভোট পেয়েছিল বিজেপি থেকে, সেখানেও দেখবেন যে সংখ্যাটা আসছে কখনোই সেটা 60 লাখ 70 লাখ নয়, তাই না? তো 70 লাখ 72 লাখ যদি না হয় ডিফারেন্স, তাহলে কি হতে পারে? এই রাজ্যে যদি এসআইআর হয় তাহলে ওই সংখ্যার ভোটটা কিন্তু যে ভোটগুলো আছে ভুয়ো ভোটার, মৃত ভোটার, এগুলো বাদ হয়ে যাবে। আর জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বাদ যদি হয়ে যায় তাহলে আমার সর্বনাশ, তাই তিনি এলাকায় মানে বাংলার বুকে নানা রকম কথা ছড়াচ্ছেন। এক তো এসআইআর এর সঙ্গে এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই রাজ্যে সিএ কে এনআরসির সঙ্গে গুলিয়ে রাজ্য জুড়ে আগুন লাগা আমরা দেখেছি, আর আগুন লাগা এই রাজ্য থেকে শুরু করে চলে গেছিল দিল্লি অবধি, আপনারা জানেন। যার জন্য বলা হয় যে বাংলার বুকে আগুন জ্বালিয়ে দিল্লিতে আগুন জ্বালানোর কাজ করেছে বেশ কিছু বাংলাদেশি উগ্রপন্থী মুসলিমরা, তাদের নাম বদনাম হয়েছে। এখনো সেই একই জিনিস চিন্তা ভাবনা করেছে, তাই হয়তো এসআইআর করতে দেবো না এবং তারপর এখন আসছে যে আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলবেন না। বিহারের বুকে যেটা করতে পারছেন এই রাজ্যে সেটা পারবেন না, মানে বিহারটা কি ভারতের মধ্যে আর বাংলাটি কি ভারতের বাইরে চলে গেছে? এই প্রশ্নটা আপনার মনে যেভাবে উঁকি মারছে আমার মনে উঁকি মারছে। আসলে আমরা এই রাজ্যে এমনই একজনকে মুখ্যমন্ত্রী করে ফেলেছি মানে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে, যিনি ভুলেই গেছেন যে এই রাজ্যটা ভারতবর্ষের মধ্যে আছে। ভারতবর্ষে যেটা লাগু হবে, সুপ্রিম কোর্ট বলছে সব রাজ্যে লাগু হওয়া উচিত, সেটা এই রাজ্যে হবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেই গেছেন যে 2002 সালেও এই রাজ্যে এসআইআর হয়েছিল, না তখন তিনি চেঁচিয়েছিলেন, না তখন বামপন্থীরা কিছু বলেছিল, অর্থাৎ কেউই কিছু বলেনি। আজও কিন্তু বামপন্থীরা সেভাবে বলছে না, কিন্তু কিছু কিছু আছে, দেখছিলাম কিছু উড়ো বাম, তারপর কি যেন বলে ঝান্ডু বাম, এই টাইপের কিছু বাম আছে, তারা দেখি রাস্তায় নেমে পড়েছে। দেখছিলাম বলছে আমরা করতে দেবো না, আমরা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বলে করতে। এইসবগুলোকে কোত্থেকে যে আসে আর কোথায় যে থাকে এদের খুঁজে পাওয়া যায় না। এদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এরা কারা। আমি করতে দেব না, আমাদের সংগঠন করতে আছে কজন তারাও বলছে, এরা ছাড়া বাকি কেউ বলছে না কিন্তু যে এসআইআর করতে দেব না। এসআইআর এনআরসিকে এক জায়গায় করে দিচ্ছেন। আবারও সেই একই রকম প্ররোচনা মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিমদের নাম বাদ যাবে, মানে সংখ্যালঘু সম্প্রদায় আছে, রাজবংশী আছে, অমুক আছে, তমুক আছে। আরে আছে তো কি হয়েছে, প্রত্যেকে ভারতীয় যারা আছে তাদের কোনো ভয় নেই। ভারতবর্ষের বাইরে থাকা লোকেরা কেন ভোটার হবে? মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন একজনের নাম বাদ না যাক, ভালো লাগে শুনে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন সেটা যদি মিলতে হয় বা মেলাতে হয় তাহলে আমার মনে হয় মৃত ভোটার যারা আছে তাদেরকে আরও একবার ফিরিয়ে নিয়ে আসুন। আমি গর্বিত হব যদি আমার বাবা ফিরে আসেন বা আমার মা ফিরে আসেন, আমার ভালো লাগবে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবো। কিন্তু যদি তা না হয় তাদের ভোটটা অন্য কেউ দিয়ে যাবে, এটা আমি মেনে নেব না। আচ্ছা, আপনি মানবেন আপনার বাড়ি যে মারা গেছে বা আপনার আশেপাশে যে মারা গেছে তার ভোটটা অন্য কেউ সে দিয়ে দিক, কারণ তিনি তো সে দিতে পারবেন না। যিনি মারা গেছে তিনি কি দিতে পারবেন? সে ক্ষমতা আমাদের নেই, অর্থাৎ মৃত মানুষকে নিয়ে এসে ভোট দেওয়ানোর ক্ষমতা। কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস জানে ওটা আমি করব, তাই তারা চাইছে মৃত ভোটারের নামও যাতে বাদ না যায়। বাদ যাবে না ভুয়ো ভোটারের নাম, সবাই থাকবে। যে এই রাজ্যে এসে গেছে তাকেই রাখতে হবে। বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুর মার্কা কেউ যদি আসে তাকেও রাখতে হবে। আর যদি ওই মায়ানমার থেকে আসা জঙ্গি এইসব রোহিঙ্গা ফহিঙ্গা যদি এসে যায় তাদেরকেও নিতে হবে, তাদেরও ভোট চাই। এই মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একদিন কাগজ ছুঁড়ে ফেলেছেন অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বলার জন্য, একদম লোকসভা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন এই মমতা ব্যানার্জি। ভাবতে অবাক লাগে, ভাবতে অবাক লাগে। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে টিকে থাকার জন্য দেশের যে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা, অনুপ্রবেশকারীরা ঢুকে গেলে যেটা ক্ষতি হতে পারে সেটা নিয়ে একবারও ভাবছেন না, একবারও তিনি ভাবছেন না। তিনি ভাবছেন ভোটে কি করে টিকতে হবে। তিনি বুঝে গেছেন যে 2026-এ তার টিকে থাকা অসম্ভব। 2025-এ যদি একবার এসআইআর শুরু হয়, আর যেটা হবেই, কারণ তিনি বুঝে গেছেন যে নড়াচড়া শুরু হয়ে গেছে। নড়াচড়া শুরু হতেই সঙ্গে সঙ্গে যেন অন্য কিছু হয়ে গেছে। খুব মনে পড়ে যায়, জানেন ছোটবেলায় রূপকথার গল্পগুলো শুনতাম, মা শোনাতেন। আজকালকার কেউ রূপকথার গল্প শোনেন বলে জানি না, যদি শুনে থাকেন তাহলে জানবেন আপনারা। রূপকথার গল্পে ছিল যে প্রাণ ভোমরা, তো সেই প্রাণ ভোমরা যেন এসআইআর এর মধ্যে হয়ে গেছে। মানে এই রাজ্যে তৃণমূলের প্রাণ ভোমরা এসআইআর এর মধ্যে আছে। ওই প্রাণ ভোমরাটাকে একটু ঘোরালেই ব্যাস সর্বনাশ, এসআইআর করতে দেবো না। আরে ভাই, এত ভয় কিসের?
এত ভয় কিসের? বাংলার জনগণ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, বাংলার লোকেরা যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায় টিকে থাকুক, তাহলে এসআইআর হলেই বা কি, না হলেই বা কি, তাই না? কই বামপন্থীরা 2002 সালেতে কোনো বাধা দেয়নি। বাধা দিয়েছে কি? উত্তর হচ্ছে না। তারা জানে এসআইআর করলে যে বাদ যাবে যাক, ও তো একটা সিস্টেমে বাদ যায়, নাম যায় যাক। এটা স্পেশালি হচ্ছে, হোক না, নাম বাদ তো যাবেই, বাতিল তো হবেই। বাতিল করানোর জন্যে স্বেচ্ছায় কেউ কেউ যায়, কেউ কেউ যায় না। এখানে আধার কার্ডের জন্য দেখে ভুয়ো আধার, তাতেও লোকের নাম ধরা পড়ছে। মারা যাওয়া লোকের আধার কার্ড রয়েছে, রেশন কার্ড সেই একই অবস্থা। এই সমস্ত কিছু এবার কিন্তু আস্তে আস্তে শেষ হবে। যত বেশি অনুপ্রবেশকারী আছে তাদেরকে এবার চিহ্নিত করা যাবে। বাংলার বুকে থাকা কোনো হিন্দু, কোনো মুসলমান, কোনো সিপিএম, কোনো কংগ্রেস, কোনো বিজেপি, কোনো যে যা আছে, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, যে যা আছেন, আমি ভাবি সমস্ত হিন্দু এক, কিন্তু যারা ভাবেন না তাদের জন্য বললাম যে সব জাতিভেদ যারা আছে তাদের কোনো ভয় নেই। এই দেশের কোনো মানুষের, হিন্দু মুসলমান কারোরই ভয় নেই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কারোর ভয় নেই। অর্থাৎ ধর্মের ভিত্তিতে ভয় নেই জাতের ভিত্তিতে। তাহলে ভয় কাদের? ভয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো রাজনৈতিক নেতাদের, যারা এই অনুপ্রবেশকারীদের ক্ষমতায় টিকে আছেন। মানে বাংলাদেশ থেকে আসা হুজুর খেজুরের দল, এই অনুপ্রবেশকারী মুসলিম আর কি, তাদের জন্য এরা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আবার বাংলার বুকে থাকা এবং ভারতবর্ষের মধ্যে থাকা হিন্দু মুসলমানদের সঙ্গে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের গুলিয়ে দিচ্ছে, যারা অনুপ্রবেশকারী। খুব ভালো করে শুনুন, বাংলার বুকে থাকা সাধারণ মুসলিমরা কারুর কথায় প্ররোচিত হওয়ার আগে ভাববেন। বিজেপি বলুন, সংঘ বলুন বা সবাই বলুন, এরা সবাই চেঁচাচ্ছে কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। অনুপ্রবেশকারী মানে বাংলাদেশ থেকে আসা মুসলমানদের কথা। আবারও ভাববেন, যেদিন এই ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল, সেদিন ভারতের বুকে যে সমস্ত মুসলিমরা আছেন তারা আমাদেরকে নিজেরই ভেবেছিল, এই দেশটাকে নিজের দেশ ভেবেছিল। তারা ভাবেনি যে হিন্দুর পাশে থাকা যায় না, হিন্দুরা নাপাক তাই তাদের পাশে থাকবো না, এই কথা তারা ভাবেনি। তারা দাবি করেনি আলাদা দেশের, আলাদা জায়গার। তারা ভেবেছিল এই দেশটাও আমার, এই দেশে আমার বাবা মা জন্মেছে, ধর্ম হয়তো পরিবর্তন করেছি কিন্তু এই দেশেই জন্মেছে, এই দেশেই আমার সব কিছু, তাই এই দেশে আমি থাকবো। এই দেশটাকে যারা নিজের মাতৃভূমি ভাবে, নিজের দেশ ভাবে, তাদের তো কোনো ভয় নেই। ভয় হচ্ছে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছিল, যারা একদিন নিজের ধর্মের জন্য দেশটাকে টুকরো করেছিল, তাদের ভয়। তারা চলে গেছিল, গিয়ে অন্য দেশে তৈরি করেছে, পাকিস্তান তৈরি করেছে। আজ তারা ফিরে এসে আবার ভারতবর্ষের বুকে যদি থাকতে চায়, তাদের থাকতে দেওয়া উচিত নয়। তাদের বিরুদ্ধে কিন্তু সব কিছু, অর্থাৎ তাদেরকে এই দেশে থাকতে দেওয়া যাবে না, তাদের ভোটে কাউকে জিততে দেওয়া যাবে না। তাই এসআইআর দরকার আছে। কোনো মরে যাওয়া ব্যক্তি এসে ভোট দিয়ে যাবে, এটা কি আপনি মানেন নাকি? যদি মানেন তাহলে আপনাকে বলার কিছু নেই, কিন্তু যদি ভাবেন যে না, মানা যায় না, তাহলে তাদের নাম বাদ দেওয়া দরকার আছে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় খুব চিৎকার করেছিলেন, বাড়িতে বাড়িতে লোককে পাঠিয়েছিলেন যে দেখার জন্য ভুয়ো ভোটার আছে কিনা। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভুয়ো ভোটারের তালিকা মুছে দেওয়ার চিন্তা থেকে ভয় পাচ্ছেন। মনে আছে নিশ্চয়ই, বাড়িতে বাড়িতে যাচ্ছিল তৃণমূলের লোকেরা। আপনি থাকেন, আপনার বাড়িতে আছে, কারণ তার বিশ্বাস হয়েছিল যে 2024-এ এই দেশে আবার যেহেতু বিজেপি মানে এনডিএ সরকার এসছে, তাই সবটাই হয়েছিল জাল ভোটার। তাই সেখানে লোক নাকি 2-3 বার করে নাম দিয়েছে, সেই নাম বাদ দিতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন চিৎকার করেছিলেন। আর আজ নাম বাদ গেলে তিনি চিৎকার করছেন বাদ দেওয়া যাবে না। তাই আপনাদের জানতে হবে, আপনাদের জাগতে হবে এবং আপনাদের এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই বাংলার বুকে আরও একবার যাতে আগুন জ্বলে। সে আগুন যাতে না জ্বলে তার দেখার দায়িত্ব আপনার। আপনি পুলিশে কাজ করেন, দায়িত্ব আপনার। আপনি সাধারণ মানুষ, দায়িত্ব আপনার। এই বাংলাকে ঠিক রাখার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঠিক একটা কথা বলেছে, সেটা হচ্ছে বাংলা একদিন দেশের জন্য কিন্তু লড়েছিল, স্বাধীনতা আন্দোলন সবচেয়ে বেশি বাঙালি লড়েছিল। আজকে আমাদের আরও একবার লড়তে হবে এবং এই লড়াইটা হবে যাতে কোনোভাবে কেউ এসআইআরের নাম করে গুলিয়ে দিয়ে আগুন জ্বালাতে না পারে। অর্থাৎ এই যে রাজনীতির ফায়দার জন্য তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন, আগুন লাগানোর যে চিন্তাভাবনা তার কথা থেকে বেরিয়ে আসছে, তাতে এই রাজ্যে যাতে কোথাও না আগুন লাগে সেটা আমাদের দেখতে হবে। হিন্দু মুসলিম সবাইকে বোঝাতে হবে যে এসআইআর মানে শুধুমাত্র বেছে বেছে মুসলমানদের নাম বাদ এটা নয়, বা শুধুমাত্র হিন্দুদের নাম বাদ এটাও নয়, তাদের নাম বাদ যারা এই দেশের নাগরিক নয়, অর্থাৎ অন্য দেশ থেকে এসছে তাদের নাম বাদ যাবে। ভারতবর্ষের বুকে আসা, বাংলাদেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন যারা আছেন তারা প্রত্যেকে এই দেশে শরণার্থী। কিন্তু বাংলাদেশ থেকে আসা কোনো মুসলমান আমাদের দেশের শরণার্থী হবেন না, তিনি হবেন অনুপ্রবেশকারী। আর তাদেরই বের করে দেওয়ার নামই হচ্ছে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, সেটা হচ্ছে এসআইআর। তাই এসআইআর হওয়ার দরকার আছে।
তাই না? ভোটার লিস্টে কেন তাদের নাম থাকবে? এই বড় প্রশ্নটা আপনাকে বোঝাতে হবে এবং সবাইকে জাগাতে হবে। যাই হোক, আপনি যদি আমার কথায় সহমত পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনি জানাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝে গেছেন যে এসআইআর হলেই মমতার ক্ষমতা থাকবে না? জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন, আবারও বলছি শেয়ার করবেন এবং তার সঙ্গে সঙ্গে নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। এখনকার মতো আসি, দেখা হচ্ছে পরে রুদ্র বার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।